হাতে মাত্র দুদিন ছুটি, কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না? তাহলে চলুন আজ আপনার আমার সকলের পরিচিত একটি জায়গায় আপনাদেরকে সাথে করে নিয়ে যাব এবং এক রাত 2 দিনের মধ্যে ঘুরিয়ে দেখাবো সেই জায়গাটি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি শহর হলো ঘাটশিলা। এই শহরটি সুবর্ণরেখা নদীর তীরে একটি বনভূমি এলাকায় অবস্থিত। অতীতে আবহাওয়া বদল করতে বাঙালিরা প্রায়শই এই ঘাটশিলায় আসতেন। ঝাড়খণ্ডে অবস্থিত হলেও স্থানীয় অধিবাসীদের বৃহৎ অংশ বাংলা ভাষাভাষী। রঙ্কিনী দেবীর মন্দির, সুবর্ণরেখা নদী, ফুলডুংরি, কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাড়ি, বুরুডি লেক, এই সমস্ত কিছু মিলিয়ে আজকে আমাদের গল্প থাকবে এই ঘাটশিলাকে নিয়ে। 2টি ভিডিওতে এই ঘাটশিলা এবং ঝাড়খণ্ডের আরও কিছু অংশ ভ্রমণ নিয়ে থাকবে আমাদের এই সিরিজ। চলুন শুরু করা যাক। মার্চ মাসের শেষ সপ্তাহের শনিবার ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলা যাওয়ার জন্য। ক্যাবে করে আমরা পৌঁছে যাই হাওড়া স্টেশন। সেখান থেকে আমাদের ট্রেন ছিল ঘাটশিলা যাওয়ার জন্য। আজকে শনিবার, মার্চ মাসের শেষ শনিবার। আজকে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম। এক রাতের জন্য একটা জায়গায় আজ আমরা জার্নি করছি। তো আমরা যাচ্ছি ঘাটশিলা। এখান থেকে 6:35-এ ছাড়বে। আমাদের কোচ নাম্বার হচ্ছে B1 আর সিট নাম্বার হচ্ছে 23-24। স্লিপারে টিকিটের অ্যাভেলেবিলিটি না থাকায় আমরা বাধ্য হয়েছিলাম এসি 3 টায়ারে জার্নি করতে। ভাড়া পড়েছিল 575 টাকা মাথা পিছু। পড়েছি, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমি ওয়াশরুমে এসেছিলাম। ওয়াশরুম এখন পর্যন্ত তো নিট অ্যান্ড ক্লিন রয়েছে, সব কিছু রয়েছে। আলো, হ্যান্ড ওয়াশ, কলে জল পড়ছে আর টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন। এখন টাইম হচ্ছে 6:15। আমাদের ট্রেন ঠিক 6:35-এ এখান থেকে ছেড়ে যাবে। 6:35-এ আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিল। ঘাটশিলা পৌঁছানোর রাইড টাইম হচ্ছে 9:27। এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছই। ঘুরে এসে আবার বেড়াতে যেতে কেমন লাগছে? এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা এগুলো স্টেশনের বাইরে থেকে কিনে নিয়েছিলাম। বিস্কিট নিয়েছি, কেক নিয়েছি। ওখানে ওই কুরকুরের মতো রয়েছে, এটা বিকাজির স্ন্যাক্স কিছু একটা, এই কিনেছি। এই 5-7 মিনিট হলো ট্রেন ছেড়ে দিয়েছে। এবার যেমন হবে ট্রেন থেকে কিছু কিনে খেলে খাবো, দেখা যাক। কুড়িগ্রাম ঢুকতে চলেছে, 1 কিলোমিটার মতো দূরে রয়েছে। আর এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে খড়গপুর। সেটা 8:13-এ খড়গপুর পৌঁছবে। রাইড টাইম 8:13-এ। এখন বাজে ঠিক 7টা। আর 1 কিলোমিটারের মধ্যে মৌরিগ্রাম স্টেশনে আমাদের ট্রেন ঢুকবে।
কোলাঘাট ক্রস করে এখন মেচেদা। এখন বাজে 8:24, 8:26-এ ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। 2 মিনিটের হল্ট রয়েছে, নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে চলছে আমাদের গাড়ি। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন, ঠিক 2 মিনিট পর এখান থেকে ছেড়ে যাবে। হচ্ছে 8:59, আমাদের গাড়ি ঝাড়গ্রাম স্টেশনে ঢুকলো। 9:08 দেখাচ্ছিল, বাট 8:59-এই ঢুকিয়ে দিয়েছে। 9:22 এই চাকুলিয়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে ঘাটশিলার পথে। এর পরের স্টেশনে ঘাটশিলা আমাদের নামতে হবে। পৌঁছলো ঘাটশিলা, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বেরোবো, আমাদের ক্যাব ঠিক করা আছে। সব ডিটেলস আমি ভিডিওয়ে পরে বলে দেবো, দেখতে থাকুন ভিডিওটা। এই জাস্ট ক্যাবে উঠলাম, আমরা হোটেলের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করবো, দেন সাইট সিইংয়ে বেরোবো। এই হচ্ছে আমাদের হোটেলের রুম 103। এই হচ্ছে রুম, সুন্দর পাখা, এসি রয়েছে, টিভি, আলমারিতে একটা আয়না আছে, এটা সচরাচর দেখি না। এখানে পেন্টিংস লাগানো আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর আর বেশ বড়। এখানেও মিরর রয়েছে। এরকম কম্বল টম্বল দেওয়া রয়েছে, এক্সট্রা বালিশ দেওয়া রয়েছে। এখানে 2টো বালিশ, এখানে একটা কম্বল দেওয়া রয়েছে, টাওয়েল আছে, সাবান দেওয়া আছে, 2টো চেয়ার দেওয়া আছে, একটা সাইড টেবিল আর একটা নর্মাল টেবিল খাওয়ার জন্য দেওয়া রয়েছে। উপস্থাপনা বেশ ভালো। আমাদের এই রুমটা পড়েছে হচ্ছে 1 রাতের জন্য, মানে 1 দিনের জন্য, শুধু আজকে 30 তারিখের জন্য 2200 টাকা এসি রুম। নন এসি রুমের ভাড়া 1800 টাকা। তবে এটা সিজন ওয়াইজ কিন্তু এদিক ওদিক হয়। শীতকালে অবশ্যই নন এসি এসির কোনো ব্যাপার নেই, তাই সেটা ডিপেন্ড করে তখন সিজন ওয়াইজ। আপনারা কথা বলে নেবেন। আমি হোটেলের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা কিন্তু এমএমটিতেও অ্যাভেলেবেল আছে, বাট আমি এমএমটি থেকে বুক করিনি, আমি কল করে ডিরেক্ট কথা বলে বুক করেছিলাম, তাই আমার এখানে কিছুটা কম পড়েছে। এমএমটিতে আরেকটু বেশি প্রাইস দেখাচ্ছিল, তো বেশ ভালো। তো আজকের দিনটা থাকার জন্য এখন 10টা বাজে, আমরা 11টার সময় আবার বেরোবো, গাড়ি চলে আসবে 11টার সময়। আমরা রেডি হয়ে থাকবো, তার মধ্যে নিয়ে 7-8টা পয়েন্ট ঘুরবো, যেমন ঘুরবো সব কিছু আপনাদেরকে আপডেট দেবো। আর এই হোটেলের সমস্ত ডিটেলস, কার সাথে কথা বলবেন এবং লোকেশন ম্যাপ সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। 11:17 আমরা রুমে এসে একটু ফ্রেশ হলাম, একটু জামা প্যান্ট ছাড়লাম। জামা এটা আন্দামানেরটাই পরেছি আমি, এখানে এত রোদ, এরকম পাতলা জামাই ঠিক আছে। ও চেঞ্জ করে নিয়েছে। আমাদের গাড়ি নিচে চলে এসছে, এবার আমরা বেরোবো এখানকার কিছু সাইট সিন দেখার জন্য। তো মোটামুটি 7-8টা জায়গা আজকে ঘুরবো, 3টে-4টে অবধি ঘুরবো। ঘুরে এসে আমরা এখানে স্নান করব। এখন স্নান করিনি, একেবারে ঘুরে এসে একেবারে করব। আর মাঝখানে রাস্তাতেই কোথাও একটা লাঞ্চ করে নেব। তো কোন কোন জায়গা ঘুরছি আর কোথায় লাঞ্চ করছি সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে, সঙ্গে থাকবে। সেদিনকার প্রথম স্পট ছিল ঘাটশিলার রামকৃষ্ণ মঠ। এটি দর্শনের সময় আমি বলে দিচ্ছি। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভোর 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা, এবং অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6:30 থেকে বেলা 12টা এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই মঠ খোলা থাকে। আপনারা চাইলে ঘাটশিলাতে এসে এই রামকৃষ্ণ মঠেও কিন্তু রুম বুক করে থাকতে পারেন। তার খরচা কিন্তু বেশ কম। সমস্ত তথ্য এবং কিভাবে রুম বুক করবেন, কোথায় যোগাযোগ করবেন, সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। দুর্দান্ত সুন্দর জায়গা রামকৃষ্ণ মঠ, যেমন হয় ভীষণ শান্ত। ভেতরে বসে থাকলে মনে হয় বসেই থাকি, কিন্তু আমাদের পরের স্পটে যেতে হবে। প্রথম স্পট এই রামকৃষ্ণ মঠ ঘাটশিলার, দারুণ লাগলো। রঙ্কিনী দেবীর মন্দির, রাতমোহনা, এই সব কিছু আমরা ঘুরে দেখব। এবং কালকের আমাদের প্ল্যান দলমা পাহাড়, চান্ডিল, এগুলোও যাব, ইচ্ছে আছে। যেমন হবে সব কিছু শেয়ার করবো। এবং আজকে কী কী স্পট ঘুরছি
পরপর দেখতে থাকুন। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল গৌরীকুঞ্জ, যা কিনা আমাদের সকলের প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই বাড়ির নাম ওনার স্ত্রীর নামে করা। তার প্রথম স্ত্রী ছিলেন গৌরী দেবী, তার নাম অনুসারে এই বাড়ির নাম দেওয়া হয় গৌরীকুঞ্জ। এই বাড়ির সীমানার মধ্যেই আমরা তারাদাস মঞ্চ নামে একটি মঞ্চ দেখতে পাই। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের নাম অনুসারে করা হয়েছিল। এটি অপুর পাঠশালা নামে পরিচিত, যেখানে স্থানীয় শিশুদের সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে পড়ানো হয় এবং সবকিছু এখানে বাংলা ভাষাতেই পড়ানো হয়। আমরা এই বাড়িতে ঘুরে দেখছিলাম এবং ওনার লেখা কিছু অমর সৃষ্টি সেখানে রাখা ছিল এবং ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছিল যে এই বাড়িতে বসেই তিনি হীরামানিক জলে চাঁদের পাহাড়ের মতো অমর সৃষ্টি তৈরি করে গেছেন, যা পড়ে আমরা সবাই বড় হয়েছি এবং বড় হওয়ার পরেও আজও বারবার সেই বইয়ের পাতাগুলির মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলি। বাড়ির ঠিক বাইরে উঠোনের মতো অংশটিতে একটি আম গাছ চোখে পড়ে। এই আম গাছটি বেশ নাম করা, কারণ এই আম গাছটি লাগিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই নুটু বিহারী, যাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আম খেতে পারেন খুব সহজে। প্রসঙ্গত উল্লেখ্য, বছরখানেক আগে মুক্তি পাওয়া ছবি অপরাজিত, যেটি তৈরি হয়েছিল সত্যজিৎ রায়ের জীবনী অবলম্বনে, সেটির শুটিংও হয়েছিল এই গৌরীকুঞ্জের ঠিক সামনের রাস্তাতেই। প্রায় আধ ঘন্টা মতো সময় আমরা এই গৌরীকুঞ্জে কাটিয়ে এগিয়ে যেতে থাকি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যে গাড়িতে আমরা ঘুরছি সেটা হচ্ছে এই গাড়ি, সুইফট ডিজায়ার, এটা 9121। আমি দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালো ব্যবহার এবং খুব ভালোভাবে ঘোরাচ্ছেন উনি, তো আপনারা আসলে যোগাযোগ করতে পারেন ওনার সাথে। তো আপাতত আমাদের এটা হচ্ছে থার্ড স্পট, এটা হচ্ছে সূর্য মন্দির। এখন এটা দর্শন করব, দেখব, দেন তারপরের স্পটের দিকে আমরা যাব। আপাতত এটা দেখুন। স্পটে এসে পৌঁছলাম। এটা দিয়ে ওপরে উঠতে হবে, চিত্রকূট পাহাড়। চলুন দেখা যাক ওপরে যাই, কিরাম ভিউ দেখতে পাই দেখি। এই চিত্রকূট পাহাড়ের উপর শিবের একটি মন্দির রয়েছে, যেটি দেখতে সকলে এই পাহাড়ের উপর ওঠে। এছাড়াও এই পাহাড়ের উপর থেকে অসাধারণ সুন্দর দৃশ্য উপভোগ করতেও অনেকে এটির উপর ওঠে। প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত হেঁটে বেশ কিছুটা চড়াই ওপরে উঠে আমরা পৌঁছে যাই সেই মন্দিরের কাছে, এবং সেই মন্দির থেকে আরো কিছুটা উপরে উঠে একদম পাহাড়ের শেষ সীমায় পৌঁছে আমরা দেখতে পাই এক অভূতপূর্ব দৃশ্য। সেই দৃশ্য রইল আপনাদের জন্য। একদম ওপরে চলে এসেছি, দূরে ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে, একটা সুন্দর ভিউ। এপাশ দিয়ে আরেকটু যাওয়ার জায়গা আছে, দেখি কতটা যাওয়া যায়। এরপর আমরা চলে আসি ঘাটশিলার বিখ্যাত রঙ্কিনী দেবীর মন্দিরে।
এটি কিন্তু আদি মন্দির নয়, এটি ঘাটশিলার মূল শহরে অবস্থিত। এখানে রঙ্কিনী দেবীকে দর্শন করে মায়ের পায়ের ফুল নিয়ে আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তবে এই সিরিজে কিন্তু আদি রঙ্কিনী দেবীর মন্দিরও অবশ্যই থাকবে, চোখ রাখুন শেষ অবধি। পাহাড় যাওয়ার পথে নেমে পড়লাম গাড়ি থেকে। এই ভিউটা দেখে আর গাড়িতে বসা গেল না, এখানে নেমে দেখছি শুধু দুর্দান্ত দেখতে লাগছে। আর এখানটা একটু ছায়া ছায়া রয়েছে, রোদের তেজটা একটু কমেছে। আর এখানে পুরো ধান বোনা রয়েছে, পুরো সবুজ, দুর্দান্ত লাগছে দেখতে। তো সেই জন্য নেমে এখানে কিছু ছবি টবি তুলবো। আমরা বুরুডি পাহাড়ের ওপর এই ধারাগাড়ি ওয়াটারফল যাওয়ার জন্য গাড়ি থেকে নামলাম। এখানে কিছু মানুষ রয়েছেন যারা পথ দেখিয়ে নিয়ে যান, তো আপনারা চাইলে ওনাদের সাথে যেতে পারেন। এই যে ওনারা যাচ্ছেন, বেশিরভাগই এখানে, বেশিরভাগ বলবো না, সবই মহিলা। এনাদের সোর্স অফ ইনকাম সেভাবে নেই, ওনাদের এটাই পেশা। তো 50 টাকার বিনিময়ে আপনারা চাইলে যেতেই পারেন, নিজেও একা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এনাদের সাহায্য হবে, তাতে আপনারা যেতে পারেন। আমরাও সাথে নিয়েছি। তো এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলের উদ্দেশ্যে। এই ধারাগিরি ওয়াটারফল যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যি দুর্দান্ত। মানে মাঝে মাঝে পাখির ডাক, ঝিঁঝির আওয়াজ শোনা যাচ্ছে, তার মধ্যে এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তা। এইরকম রাস্তা, পুরো জঙ্গল, তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। দুর্দান্ত অভিজ্ঞতা। আন্দামানের লাইমস্টোন কেভের এই 2 সপ্তাহ আগে ঘুরে আসা লাইমস্টোন কেভের সেই রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছে, বারাটাঙের। দুর্দান্ত আরেক অভিযান, চলুন যাওয়া যাক। পুরো ঘাটশিলা ভ্রমণের মধ্যে এই ধারাগিরি ফলস দেখতে যাওয়ার অভিজ্ঞতাটি ছিল আমার কাছে সব থেকে প্রিয়। এই জলপ্রপাতটি বনের গভীরে অবস্থিত। এখানে ধারাগিরি পাহাড় থেকে প্রায় 21 ফুট উচ্চতা থেকে জল পড়ে। এই জলপ্রপাতটিতে পৌঁছতে ঘন প্রাকৃতিক জঙ্গল, গ্রামের রাস্তা এবং মনোমুগ্ধকর সবুজের মধ্যে দিয়ে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। খুব অল্প সামান্য জল এখন, কারণ এখন গরমকাল। বর্ষাকালে প্রচুর জল থাকে, বা দুর্গাপুজোর সময় সিজনে প্রচুর জল থাকে। কিন্তু যে লোকেশানে এটা, সেটা অনবদ্য, দুর্দান্ত। একটু হেঁটে আসতে হবে, বাট সার্থক। স্থানীয় শিশুগুলির মতো আমরাও কিছুটা শিশুসুলভ আচরণ করেছিলাম যখন দেখলাম গাছের ডাল দিয়ে এখানে অদ্ভুতভাবে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে একটি দোলনা। তাই সেই প্রাকৃতিক দোলনায় বসার লোভ আর সামলাতে পারলাম না। এখানে ফলস দেখা শেষ হলো, এখন টাইম হচ্ছে 2:33, 2:30। আমাদের ওখানে লাঞ্চের অর্ডার দেওয়া রয়েছে ওই বুরুডি লেকের সামনে একটা দোকানে। দেশি মুরগির ঝোল আর ভাত, দেখবো কেমন হয় খেতে। এখান থেকে গাড়ি করে আপাতত ওই হোটেলেই যাব। হোটেল মানে ওই যেমন ধাবা টাইপের হয় সেরকম। আর এখানে আমরা এই ফেরার পথে সামনের একটা দোকান থেকে শশা খেলাম। 10 টাকা করে শশা। এত ওপরে জঙ্গলের মধ্যেও কিন্তু 10 টাকা করে মাত্র শশা। জুসের বোতল ছোট ছোট মাজার মতো, সেগুলো 13 টাকা করে। তো খুব একটা বেশি কিন্তু নয়। আপনারা এখানে আসার পথে 2-3টে এরকম দোকান পেয়ে যাবেন, যেখানে জল টল বা শশা এরকম কিছু ফলের জুস টুস পেয়ে যাবেন খেতে। তাই কোনো অসুবিধা হবে না আপনাদের। আর এখানে যারা গাইডের কাজ করছেন, যে সমস্ত মহিলারা বা তাদের বাচ্চারাও করছে, খুব ছোট ছোট বাচ্চারাও
লোকজনকে, ট্যুরিস্টকে উপর অব্দি রাস্তা দেখিয়ে নিয়ে আসছে, আপনারা যাওয়ার পথে তাদের হাতে কিছু কিনে খাবার জিনিস দিয়ে দেবেন। এটা কিন্তু নিজেদের মনে দেখবেন একটা শান্তি পাচ্ছেন আপনি। আমাদেরও যিনি গাইড দিদি রয়েছেন, ওনার বাচ্চাদের জন্য আমরা কিছু আমাদের সাধ্যমতো কিছু কিনে হাতে খাবার জিনিস দিয়ে দিলাম। তো এটা একটু মাথায় রাখবেন। ধারাগিরি ওয়াটারফল দেখে আমরা চলে আসি বুরুডি লেকের পাশে। সেখানে একটি ধাবায় বসে গরম ভাত, ডাল, পাঁচমিশালি সবজি, আলু ভাজা এবং দেশি মুরগির ঝোল দিয়ে জমিয়ে লাঞ্চ করে নিই। এই অদ্ভুত সুন্দর পরিবেশে বসে লাঞ্চ করার অভিজ্ঞতা ছিল অনবদ্য। তারপর এগিয়ে যেতে থাকি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন সময় হচ্ছে 3:58। আমরা লাঞ্চ করে ফুলডুংরি পাহাড়ে এসে পৌঁছলাম। গাড়ি আমাদের নিচে ওই জায়গাটা ছেড়ে দিল। আমরা হেঁটে এখন ওপরে উঠছি। 2 মিনিট মতো হাঁটা রাস্তা। ওপরে উঠে দেখাচ্ছি। 3-4 মিনিট 5 মিনিট মতো হেঁটে ফুলডুংরি পাহাড়ের ওপর এসেছি। একটা গোল এরকম চাতাল মতো চত্বর করা রয়েছে। তো এখান থেকে বিশেষ ভিউ কিছু দেখা যাচ্ছে না, সেরকম ফাঁক ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, কারণ প্রচুর গাছ আছে আশেপাশে। তো এখানে আমি তাও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি জায়গাটা ঠিক কীরকম। রোদ আছে এখন, তবে রোদের তেজটা অনেক কমে গেছে, কারণ এখন প্রায় 4টে বেজে গেছে 4টে। দেখুন এটাই কিন্তু সেই জায়গা যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসে নিজের সাহিত্য রচনা করতেন। বেশ কিছু লেখা উনি এখানে বসেও লিখেছেন। আমি গৌরীকুঞ্জতে, মানে ওনার বসত বাড়িতে একটা ছবি দেখিয়েছিলাম, দেওয়ালে আঁকা ছিল যে উনি ফুলডুংরি পাহাড়ে বসে নিজের সাহিত্য চর্চা করছেন। তো এটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম প্রিয় স্থান এই ঘাটশিলায়। তাই এখান থেকে ভিউ খুব ভালো না হলেও সেই ইমোশনের জন্য অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন। যদিও খুব নিরিবিলি, শান্ত, ভালোই লাগবে এলে, কারণ আসার যে পথটা সেটা খুব সুন্দর। সে পৌঁছেছে গালুডি ড্যামে, সুবর্ণরেখা নদীর ওপর এই প্রজেক্ট। এখন জল একটু কম আছে গরমকাল বলে, বর্ষাকাল হলে প্রচুর জল থাকবে। তাও দুর্দান্ত লাগছে, দেখুন। পৌঁছলাম। সেই মন্দির হচ্ছে 400 বছরের পুরনো রঙ্কিনী দেবীর মন্দির। এখানেই একসময় নরবলি হতো। দেখুন আগে আপনাদেরকে যেটা দেখানো হলো ওটা ঘাটশিলার রঙ্কিনী দেবী, আর এটাই হচ্ছে আদি রঙ্কিনী দেবীর মন্দির, যেটা এই পাহাড়ের ওপর এই জঙ্গলের মধ্যে অবস্থিত। এখানে একসময় নরবলি হতো। দেখুন এটি হচ্ছে আদি রঙ্কিনী দেবীর মন্দির। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই। একটি বড় কালো রঙের পাথরকে দেবী রঙ্কিনী হিসেবে পুজো করা হয়। মন্দিরের দুপাশে আছে দুটি মন্দির, একটি গণেশের এবং একটি মহাদেবের। মন্দির দর্শন করে এই ওপর দিয়ে সিঁড়ি দিয়ে নেমে, ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, এখানে সিঁড়ি দিয়ে নেমে যে জায়গাতে সেই সময়তে নরবলি দেওয়া হতো মায়ের কাছে, সেই জায়গাটা দেখতে যাচ্ছি। জানি না বুঝতে পারবো কিনা, যাচ্ছি। যদি চিনতে পারি তাহলে আপনাদেরকেও দেখাচ্ছি। রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখুন কিছুটা এরকম। আমরা ওপর থেকে নামলাম ওই সিঁড়িটা দিয়ে, এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। দেখি চিনতে পারে কিনা জায়গাটা। সেই জায়গা, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রঙ্কিনী দেবী। ওই যে জায়গাটা, সেখানেই দেওয়া হতো নরবলি। হাড়িকাঠটাও রয়েছে। এই যে, এই হচ্ছে সেই জায়গা। জঙ্গলের পরিবেশে আজ তো আশেপাশে রাস্তাঘাট হয়েছে, ফ্লাইওভার হয়েছে, যানবাহনের আওয়াজ। আজ থেকে 350-400 বছর আগে যখন এখানে নরবলি দেওয়া হতো, ভেবে দেখুন পরিবেশটা ঠিক কীরকম।
এইরকম জায়গাতে মানে ভাবতেও কেমন একটা লাগে। কাপড়গদি ঘাট, यहीं से মা কা আবির্ভাব, মানে এখান থেকেই হয়তো এই মায়ের উৎপত্তি হয়েছিল। এইরকম একটা লোকেশন। চলুন, আমাদের এখানে শ্রী শ্রী রঙ্কিনী দেবীর মন্দির এবং ওনার যে আবির্ভাব স্থল, বলিদানের জায়গা, সেই জায়গা দর্শন করে আমরা এখন ফিরে যাই আবার গাড়ির কাছে। এবং আমাদেরকে পরের স্পটের দিকে যেতে হবে, কারণ অলরেডি 5:02, আর একটু পরেই সন্ধে নেমে যাবে। তাই আলো থাকতে থাকতে বাকি যে কটা স্পট হয় আজকে করে নেব। এরপর আমরা এগিয়ে যেতে থাকি সিদ্ধেশ্বর পাহাড়ের উদ্দেশ্যে। এই সিদ্ধেশ্বর পাহাড়ের উপরেও একটি শিব মন্দির আছে, যেটি দেখার জন্য প্রায় 300-350 মিটার মতো ট্রেক করে উঠতে হয়। এই রাস্তা দিয়ে এখন উঠতে হবে সিদ্ধেশ্বর মন্দির যাওয়ার জন্য। এটা সিদ্ধেশ্বর পাহাড়, আর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে। দেখা যাক আছে। এখান দিয়ে সোজা যাব, গিয়ে বাঁ দিকে ঘুরে আবার অনেকটা এর থেকেও বেশি খাড়া আছে। এবার দুপুরবেলা লাঞ্চ করে কতটা কি উঠতে পারবো দেখি। আমি চলে যাব, ও কতটা কমফোর্টেবল ফিল করে দেখি। পারলে তো অবশ্যই দেখাবো। চলুন যাওয়া যাক। চলে এসেছি। 370 মিটার ছিল ওখানে, শুরু করেছিলাম যখন। এখন 235 মিটার। আরও দেখাচ্ছে, সামনে বোর্ড লাগানো আছে। আর পিছনের ভিউ কিছুটা এরকম। এখানে আর কেউ নেই এখন, কারণ বিকেল হয়ে গেছে। তাই ওপরে সবাই যারা এসছিলেন দেখতে, ট্যুরিস্ট, তারা সব নেমে গেছেন। আর এখানে একটা ওয়াশরুমও ছিল, সেখানকারও যে লোক, তিনিও তালা লাগিয়ে চলে গেলেন। আমরাই আছি। আলো থাকতে থাকতে ঝটপট দেখে চলে আসবো। বোর্ড লাগানো আছে, যে ডিরেকশন দেখে আপনারা যেতে পারবেন। তবে বেশ খানিকটা চড়াই আছে। হাঁটুর সমস্যা থাকলে বা বয়স্ক মানুষ থাকলে অ্যাভয়েড করাই ভালো। 178 মিটার আর বাকি। বাঁদিকে যেতে হবে ওপরে। সামনে থেকে যে ভিউটা, সেটা দুর্দান্ত। দেখুন, ওই দূরে সূর্য অস্ত যাচ্ছে। পুরো নিরিবিলি, শান্ত, আমরা ছাড়া কেউ নেই। দুর্দান্ত লোকেশন। এই রাস্তা দিয়ে বাকিটা হেঁটে উঠবো। চলুন যাওয়া যাক। রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস, কষ্টসাধ্য একটু বটে। ঠিক আছে, কেদারনাথ করে আসার পর আবার ভোলে বাবার দর্শনে বেশ খানিকটা ট্রেক করতে হচ্ছে। বাট কেদারনাথের কাছে এটা কিছুই নয়। কিন্তু যেহেতু রোদটা কমে গেছে, তাই অনেকটাই কষ্ট কম হচ্ছে। এটা যদি চড়া রোদের মধ্যে করতাম, যেরকম অবস্থা আমরা অন্য স্পটগুলো ঘুরেছি, তাহলে খুবই কষ্ট হতো। তো আর প্রায় চলে এসেছি। সামনে অ্যারো দেওয়া রয়েছে, পাথরের ওপর অ্যারো করা রয়েছে, সেই দেখেই আমরা যাচ্ছি। প্রায় চলে এসেছি। মন্দির চোখের সামনে। মোটামুটি 15 মিনিটের মতো একটা ছোট্ট ট্রেক, শর্ট ট্রেক। লাস্টের এটা বেশ খাড়াই ছিল। সামনে সুন্দর মন্দির করা, বাট গেট মনে হচ্ছে বন্ধ। চলুন দেখাচ্ছি। তো লোকেশন ওয়ার্থ আছে এই 15-20 মিনিটের ট্রেকটার। তো যারা ট্রেক করেন বা পাহাড়ে হাঁটেন, সচরাচর অভ্যেস আছে, যাদের কোনো প্রবলেম নেই হাঁটুর কোমরের, অবশ্যই আসবেন। একদম 100 নয় 200% রেকমেন্ডেড। এরকম জায়গায় এসে বাবার দর্শন, তার সাথে এরকম প্রাকৃতিক পরিবেশ। আর এখন সূর্য প্রায় অস্ত চলে গেছে, দেখা যাচ্ছে না, পাহাড়ের কোলে ঢলে গেছে। আর তার সাথে এরকম সুন্দর হাওয়া দিচ্ছে, দুর্দান্ত। জাস্ট অবশ্যই আসবেন।
যাচ্ছে আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে পুরো হালকা একদম ডিমের কুসুমের মতো দেখতে লাগছে, কিন্তু গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আমি কাছটায় গিয়ে দেখাচ্ছি যতটা আমার ক্যামেরায় ধরা পড়ছে। এই জায়গাটায় সূর্য দেখা যাচ্ছে, ঠিক হালকা পিঙ্ক কালার হয়ে গেছে এখন। সিদ্ধেশ্বর পাহাড় বা সিদ্ধেশ্বর বাবার মন্দির দর্শন শেষ, সাকসেসফুলি কমপ্লিটেড। আমরা প্রায় নেমে চলে এসেছি। শুধু যে ফেজটা প্রথম উঠেছিলাম সেই ফেজটুকু নামবো, আর নিচেই ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। তো এটাই খুব সম্ভবত আজকের আমাদের লাস্ট স্পট। জানি না এর পরে আরেকটা জায়গা হলেও হতে পারে। রাতমোহনাটা এখন হবে কি না আমি জানি না, যদি হয় তাহলে শেয়ার করছি, না হলে ডিরেক্ট এখন হোটেলে। কালকে সকালের প্ল্যান হচ্ছে চান্ডিল যাওয়ার, চান্ডিল দলমা পাহাড় এটা যাওয়ার। তো স্টে টিউন, দেখতে থাকুন, আর আজকে কতটা কি হয় সেটাও শেয়ার করছি। সিদ্ধেশ্বর পাহাড় দেখে সেই সন্ধে রাতেই আমরা পৌঁছে যাই রাতমোহনায়, কারণ রাত্রিবেলা একবার দেখার ইচ্ছে ছিল এই রাতমোহনা কতটা সুন্দর লাগে। আমরা এই সন্ধেবেলার মুখেই রাতমোহনা এলাম ফাইনালি, দাদাই নিয়ে এলো। সন্ধেবেলা তো অন্যরকম সৌন্দর্য রয়েছে, যদিও আজকে আকাশ একটু মেঘলা মেঘলা, জানি না চাঁদ উঠবে কিনা। চাঁদ উঠলে চাঁদের রিফ্লেকশনটা পড়লে এটা আরও সুন্দর লাগে। কাল সকালে আমরা চান্ডিল দলমা যাওয়ার আগে আরেকবার আসবো সময় থাকলে, তাই বাই চান্স যদি কাল না হয় সেই জন্য আজকেই একবার ঘুরে গেলাম। এখান থেকেই জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, সামনে জলের স্রোতের আওয়াজ আসছে, মানে ওখান থেকে বয়ে যাচ্ছে এই অবধি আওয়াজ আসছে। এটাই সুবর্ণরেখা নদী। আর পিছনে একটা ঝর্ণা মতো আছে, বাট সেটাতে খুব সরু জল। এখন এমনিও নদীতে খুবই কম জল, দেখে বুঝতেই পারছেন। আমি ভালো করে আরও দেখাচ্ছি। বর্ষাকালে এর রূপ আরও সুন্দর থাকে। তো আপাতত এগিয়ে যাচ্ছি, দেখি যদি জলে একটু পা ডোবানো যায়। নেমে ওপারে দেখা যাচ্ছে আওয়া যায়। এর পরদিন সকাল থেকে ঘুরে দেখেছিলাম ঝাড়খণ্ডের ডিমনা লেক, দলমা পাহাড় ইত্যাদি জায়গা। সেই গল্প নিয়ে ফিরবো এর পরের ভিডিওতে। সাথে থাকুন, দেখতে থাকুন।